প্রফেসর সমীক সেন প্রফেসর সমীক সেনের কাছে আরেকবার যাবো। শ্রমিক, আপনার কি মনে হয় যে অপপ্রয়োগের সম্ভাবনা যেটা নিয়ে আহ, নাগরিক সমাজ সাধারণভাবে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ বেশি ভাববেন, এই সম্ভাবনাটা আপনি কিভাবে অ্যাসেস করেন, কিভাবে অপপ্রয়োগের সম্ভাবনা আছে? দেখুন, অপপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। খুব খুব স্পষ্টভাবে বলতে গেলে প্রফেসর জাদ মাহমুদ যেটা বললেন, আমি 100% তার সঙ্গে একমত যে পলিটিক্যাল ডিসেন্ট বা কোন রকম গণ আন্দোলনকে কার্ভ করার জন্য এই আইন কিন্তু ব্যবহার করা যেতেই পারে। কারণ এখানে যে ডেফিনেশন ক্লজগুলো এতটাই ওয়াইড যে সেখানে কিন্তু এরা পড়ে যাবেন। আরেকটা কথা উনি বললেন, এটাও অত্যন্ত বাস্তব, যে আজকে তো এটা ব্যক্তি নিরপেক্ষ আইনটা। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে হ্যাঁ, আমি আপনার বিরুদ্ধে আইনটা প্রয়োগ করব না, কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বা বিরোধী নেতা বা অন্যান্যরা এরা নগণ্য। এটা একটা সিস্টেম, এবং এই সিস্টেমে অপপ্রয়োগের সম্ভাবনা থেকেই যায়। এখন আমরা যদি একটু আমরা আমি একটু প্যারালাল ট্র্যাকে যাচ্ছি আর কি। আমরা দেখেছি আমাদের দেশে এরকম অনেক আইন প্রণয়ন হয়েছে যেখানে অপপ্রয়োগের সমূহ সম্ভাবনা আছে বা অপপ্রয়োগ হয়েছে। যেমন আমাদের যতগুলো অ্যান্টি টেরর ল আছে, সে আপনি টাডা বলুন, পোটা বলুন, ইউএপিএ বলুন, বা আপনি ধরুন কোনো স্পেশাল আইন যেরকম আপসপা, তার অপপ্রয়োগের সম্ভাবনা তো থেকেইছে এবং অপপ্রয়োগ হয়েছে, এটারও ভুরি ভুরি ইতিহাস আছে। কিন্তু তার মানে কি আইনগুলোকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে? না, হয়নি। কারণ সেখানে দ্য স্টেকস ওয়ার হায়ার, সেখানে ব্যাপারটা ছিল টেররিজম। এবং আমরা আইনের ভাষায় একটা কথা খুব ব্যবহার করি, জুডিশিয়াল মিনিমালিজম, যে জুডিশিয়ারি যখনই ন্যাশনাল সিকিউরিটি, টেররিজম ইত্যাদি বিষয় নিয়ে কোনো ব্যাপার হবে, সেখানে জুডিশিয়ারি কিন্তু টিপিক্যালি আর কি উইল ডেফার উইথ দ্য স্টেট, যে রাষ্ট্রের সঙ্গেই যাবে। আচ্ছা, ঠিক আছে, হয়তো অপপ্রয়োগ হতে পারে, কিন্তু আমরা আপনার উপর বিশ্বাস রাখছি যে আপনারা অপপ্রয়োগ করবেন না। এই আইনটাকে আমি কিন্তু আনকনস্টিটিউশনাল ঘোষণা না। কারণ আমি যদি আনকনস্টিটিউশনাল ঘোষণা করি এবং কালকে একটা টেররিস্ট অ্যাটাক হয়, আমার দেশে কোনো আইন নেই, তখন ব্যাপারটা একটা খুব বিশাল ক্রাইসিস অফ লেজিটিমেসি হয়ে যায়। তো সেভাবে কিন্তু আমাদের দেশে অ্যান্টি টেরর ল গুলো কিন্তু থেকে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন গণসংগঠন এগুলোকে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে, আর্টিকেল 19 এর বেসিসে, আর্টিকেল 21 এর বেসিসে, ইভেন আর্টিকেল 14 এর বেসিসে, রাইট টু ইকুয়ালিটির বেসিসে, এবং অন্যান্য ফান্ডামেন্টাল রাইটস এর বেসিসে। কিন্তু এই আইনগুলো থেকে গেছে। কিন্তু আমাদের ভাবার দরকার যে সেগুলো কিন্তু ছিল অ্যান্টি টেরর লস। এবার এই যে আইনটি, এটা কিন্তু অ্যান্টি টেরর নয়। এখন সেক্ষেত্রে আজকে যদি কোর্টে চ্যালেঞ্জ হয়, যেটা না হওয়ার কোনো কারণ নেই, সেখানে কি কোর্ট সেই সেম ইয়ার্ডস্টিক গুলো মেনটেন করবে? এখানে কি গত 15 বছরের সিন্ডিকেট, কাটমানি ইত্যাদি ইত্যাদি দুর্নীতি, সেইটা উইল বিকাম অ্যাজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ টেররিজম অ্যাজ এ গ্রাউন্ড, যেখানে জুডিশিয়ারি বলবে আচ্ছা ঠিক আছে, আমরা সরকারকে সময় দিচ্ছি, সরকার যেটা মনে করবে। এই নিয়ে আমার একটা সন্দেহ থেকে যাচ্ছে। নাকি এখানে অপপ্রয়োগের ভয়টা, অপপ্রয়োগের আশঙ্কাটা বড় হয়ে দাঁড়ায়? আমি জাস্ট আরেকটা কথা এখানে এই প্রসঙ্গে, জাস্ট কথার পিঠে কথা আর কি। আমাদের আর্টিকেল 19(1)(a, যেটা আমাদের রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন গ্যারান্টি করে, আমরা তো জানি যে ওটাকে আমরা 19(2) দিয়ে রিজনেবলি রিস্ট্রিক্ট করা যায়, যে স্টেট রিজনেবলি রিস্ট্রিক্ট করতে পারে। তো খুব ইন্টারেস্টিং একটা ঘটনার কথা বলি আর কি, যে একদম 19(1) এর গোড়ার কথা, যখন 19(2)র ভাষাটা একটু অন্যরকম ছিল। এখন যেরকম পাবলিক অর্ডারের বেসিসে কারোর ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন রেস্ট্রিক্ট করা যায়, তখন ছিল না। তখন অন্য গ্রাউন্ড ছিল, যে ইন দ্য ইন্টারেস্ট অফ সিকিউরিটি অফ দ্য স্টেট ইত্যাদি ইত্যাদি, থ্রেশহোল্ড গুলো একটু বেশি ছিল। তখন দুটো এরকম পাবলিক অর্ডার অ্যাক্ট এসেছিল। একটা এনেছিল মাদ্রাস স্টেট, আরেকটা এনেছিল তৎকালীন পাঞ্জাব, তখন দিল্লি পাঞ্জাবের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে ছিল পাঞ্জাব স্টেট। ইন্টারেস্টিং হচ্ছে, এই দুটো আইনই চ্যালেঞ্জ হয়েছিল। দুটো আইনই মানে দুটি সংবাদ মাধ্যমের ফ্রিডম অফ স্পিচকে রিস্ট্রিক্ট করেছিল, এবং আনরিজনেবলি রিস্ট্রিক্ট করেছিল, সাইডিং পাবলিক অর্ডার অ্যাজ এ গ্রাউন্ড।
এবং এবং এই দুটো দুটো কেস যখন সুপ্রিম কোর্টে আসে, সুপ্রিম কোর্ট দুটো আইনকে স্ট্রাইক ডাউন করে দেন। ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে যে মাদ্রাজের যে আইনটা, সেটা ইউজ করা হয়েছিল এগেনস্ট রমেশ থাপার। রমেশ থাপার ছিলেন রমিলা থাপারের সম্ভবত ভাই, ভাই দাদাও হতে পারেন। উনি ছিলেন একজন কমিউনিস্ট নেতা। আর যে পাঞ্জাবের যে আইনটা, সেটা ইউজ করা হয়েছিল ব্রিজভূষণ বলে একজনের বিরুদ্ধে। উনি একটি ম্যাগাজিন চালাতেন, তার নাম মানে ম্যাগাজিন আর কি সার্কুলেট করতেন, সেটির নাম ছিল অর্গানাইজার, আরএসএস এর মাউথপিস। তো খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে মানে পুরো লেফট অ্যান্ড রাইট, টু এন্ডস অফ দ্য পলিটিক্যাল স্পেকট্রাম, তাদের দুজনের বিরুদ্ধে কিন্তু এই আইন দুটি অপব্যবহার করা হয়েছিল। এবং এই অপব্যবহারটাকে যখন চ্যালেঞ্জ করা হয় এবং সুপ্রিম কোর্ট এই অপব্যবহার দুটিকে স্ট্রাইক ডাউন করে দেয়, তখন সেই অপব্যবহার এবং সেই সুপ্রিম কোর্ট জাজমেন্টের প্রতিকার হিসেবে আমাদের প্রথম সংবিধান সংশোধনী আসে, যেটা 1902 তে একটা ক্লজ ইন্ট্রোডিউস করে, যেটা হচ্ছে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক অর্ডার দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস। তো সুতরাং আমাদের এই অপব্যবহারের ইতিহাসটা কিন্তু সেই সাবেকি। আমি আপনি জিজ্ঞাসা করছি, সাংবাদিক হিসেবে খুব লোভ লাগছে, এই আইন প্রণয়ন ও সুপ্রিম কোর্টে সেটা বিচার করে জুডিশিয়াল রিভিউ করে আইনটাকে বাতিল করা, এই দুটোর মধ্যে সময়ের ব্যবধান কতখানি? সময়ের ব্যবধান বেশি হয় না। দেখুন, এটা আবার সুপ্রিম কোর্টের উপরে ডিপেন্ড করে। না, যেমন তখন এই বিশেষ ক্ষেত্রে কতখানি ছিল সেটা আমি এই বিশেষ ক্ষেত্রে জিনিসটা 1 বছরের মধ্যে হয়েছে। 1 বছরের মানে মধ্যে। হ্যাঁ, কারণ 1950 সালে কনস্টিটিউশন আসে, 1951 সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়, তার মাঝখানেই এত কিছু হয়ে গেছে। আমি ঠিক এটা একটু আপনার থেকে শুনতে চাইছিলাম, কারণ দর্শকদের নিশ্চয়ই প্রশ্ন হবে, আমারও প্রশ্ন। এখন কিন্তু অনেক আইন প্রণয়ন হচ্ছে, যেমন একটা আইনের খুবই এমন অপপ্রয়োগ হচ্ছে যে মানুষের চোখে খুব বড় বড় মানবাধিকার লঙ্ঘন লাগছে তার সুবাদে। এটা হচ্ছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মানুষকে এমন জায়গায় বসিয়ে রাখা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের, তারা মাথার উপর ঘর ছাদ নেই, একটু দেশের সীমান্তের মাঝখানে তারা বসে রয়েছে। এই আইনটা প্রণয়ন হয়েছিল 2019 সালে, তখনই সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। 7 বছর কেটে গিয়েছে, আজও কিন্তু সুপ্রিম কোর্ট বিচার করে সিদ্ধান্তে আসতে পারে যে এই আইনটা বৈধ কি অবৈধ। সুতরাং 1950 সালে বাস্তবতা, জুডিশিয়াল রিভিউটাকে যদি বিষয়টাকে যদি দেখি, 2026-এর বাস্তবতা কিন্তু অনেক আলাদা হয়ে গেছে বোধহয় প্রফেসর। হ্যাঁ, এর দুটি কারণ। একটি হচ্ছে যে তখন সুপ্রিম কোর্ট এরকম মুড়িমুড়কির মতন মামলা শুনতো না। সুপ্রিম কোর্ট মানে ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ কোর্ট অফ আপিল, এবং খুব গুরুত্বপূর্ণ মামলা না হলে সুপ্রিম কোর্ট কিন্তু বলতো যে না, হাইকোর্ট যা করছে সেটাই শেষ কথা, আমাদের এটাকে ইন্টারফেয়ার করার দরকার নেই। এখন সুপ্রিম কোর্টের মামলার সংখ্যা বেড়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ব্যাপারটা যে সুপ্রিম কোর্ট কোন মামলাকে প্রায়োরিটাইজ করবে, কোন মামলাকে করবে না, এবং এই চিফ জাস্টিস অ্যাজ মাস্টার অফ রস্টার, এই নিয়ে বিতর্ক। মানে ধরুন, এই আপনি সিএ এর কথাটা বললেন, এটা নিয়ে তো অনেক লেখালেখি হয়েছে, অনেক কথা হয়েছে, এবং এটাও হয়েছে যখন সুপ্রিম কোর্ট খানিকটা জাস্টিফাই করছে যে না, মাঝখানে কোভিড ছিল, ভার্চুয়াল হিয়ারিং হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তখন অনেক মামলা টপকে অর্ণব গোস্বামীর মামলাটা কি করে সুপ্রিম কোর্ট ফাস্ট ট্র্যাক করে শুনে নিল, এবং অনেক গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল মামলা সুপ্রিম কোর্ট বলছে না, ঠিক আছে, এটা তো এভাবে হয় না, এটা একটু কোভিড মিটুক তারপরে শুনবো। এবং কোভিড মিটে যাওয়ারও বেশ কিছু বছর হয়ে গেল, এখনো সুপ্রিম কোর্ট শুনে চলেছে। আবার অনেক সময় কি হয়েছে, আরেকটা ট্রেন্ড আপনারা লক্ষ্য করে থাকবেন, যে সুপ্রিম কোর্ট, আমরা চিরকাল জেনে এসেছি যে সুপ্রিম কোর্ট হচ্ছে ফাইনাল, মানে সুপ্রিম কোর্ট একবার বলে দিলে একটা ফাইনালিটি এসে গেল। এর একটা ম্যাক্সিমাম একটা রিভিউ পিটিশন, একটা কিউরেটিভ পিটিশন হতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে ওই আর কি, মানে খুব মানে মাইনর কোনো লিগাল পয়েন্টে হয়তো একটুখানি এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু বেসিক্যালি একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইজ ফাইনাল। আমরা বিগত কয়েক বছরে দেখছি যে আমাদের তামিলনাড়ু গভর্নরের যে মামলাটা সুপ্রিম কোর্ট ডিসাইড করে ফেললো, সবকিছু হয়ে গেল, তারপর আবার প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে মামলাটা রিওপেন হয়ে, এবং প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ফলে সুপ্রিম কোর্ট যে কথাটা বললো, এটা তার প্রথম রায়ের থেকে কিন্তু প্রায় বস্তুত আলাদা, প্রায় আমি বলবো অপোজিট। দ্বিতীয় হচ্ছে যে এই যে আমরা দেখুন শবরীমালা বা এই ইত্যাদি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে। এবার সেই রায় বলতে পারেন যে হ্যাঁ, 4:1 ডিসাইড হয়েছিল, 5 জাজ কনস্টিটিউশনাল বেঞ্চ, কনসিডারেবল ডিগ্রি অফ সার্টেনটি।
এবার এটাকে রিভিউয়ের নামে কিন্তু রিওপেন করা হলো, এবং আমরা জানি যে এখনো শোনা হচ্ছে সে মামলা, এবং আমরা জানি না এর মানে ভবিতব্য কি হতে চলেছে। তো আমরা যদি আমাদের সুপ্রিম কোর্টে যে মামলাগুলো ওঠে সেগুলো যদি আমরা মানে সেগুলোর নিষ্পত্তিটাও যদি ফাইনাল না হয়, সেগুলো যদি সেমিফাইনাল অবস্থায় থেকে যায়, মানে ইটস আ পেরেনিয়াল স্টেট অফ সেমিফাইনালিটি, তো তার এর ফলে যা হওয়ার তাই হবে। এই জিনিসগুলো পিছোতেই থাকবে, অপব্যবহারের সম্ভাবনা বাড়তেই থাকবে।